আত্মপ্রকাশের অপেক্ষায় জাতীয় নাগরিক পার্টি মানিক মিয়া এভিনিউতে মিছিল নিয়ে যোগ দিচ্ছেন ছাত্র জনতা। ভোজ্য তেলের সংকট কমবে এক সপ্তাহের মধ্যে, বাণিজ্য উপদেষ্টার আশ্বাস। রোজায় প্রয়োজনীয় পণ্যের দামও নিয়ন্ত্রণে আসবে। চট্টগ্রামে বিএনপি কার্যালয়ে আব্দুল্লাহ আল নোমানের প্রতি নেতাকর্মীদের শেষ শ্রদ্ধা, রাউজানে পারিবারিক কবরস্থানে দাফন। মুন্সিগঞ্জের নিখোঁজের দুদিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ, ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার দায় স্বীকার আসামির। মধ্যরাত থেকে 2 মাস বন্ধ অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার, নিষেধাজ্ঞা বাস্তবায়নে চলবে অভিযান। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি সঞ্চারী মজিদতমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। আত্মপ্রকাশের অপেক্ষায় জাতীয় নাগরিক পার্টি কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে দলটি। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শুরু হয়েছে অনুষ্ঠান। সকাল থেকেই নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে রাজধানী ও ঢাকার বাইরে থেকে এসেছেন অনেকেই। আত্মপ্রকাশ উপলক্ষে সকাল থেকে প্রস্তুতি নেয় কর্মীরা। মঞ্চ প্রস্তুত হয়ে যায় সকালেই। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টাকে। আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির শীর্ষ নেতাদেরও। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আওয়ামী লীগ সরকারের শরিক 14 দলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, নিয়ে আরো জানাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নূরে আলম। নূরে আলম, এই মুহূর্তে অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক দলের কোনো অতিথিকে যোগ দিয়েছেন? কিছুক্ষণের মধ্যেই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে আমরা দেখছি যে যারা নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আছেন তারা এরই মধ্যে এসে অবস্থান নিচ্ছেন। সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আমন্ত্রিত অতিথিরাও এখানে আছেন। আমি যদি একটু বলি যে এই নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে কারা আছেন, আজকের 150 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে এই কমিটি 200 থেকে 500 সদস্য বিশিষ্ট করা হবে। আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এরপরই এই জেলা কমিটি, উপজেলা কমিটি গুলো গঠন করা হবে। সেই সঙ্গে নতুন রাজনৈতিক দলের যে সুপার 10, সেই সুপার 10-এ যারা রয়েছেন তাদের নামগুলো যদি আমি একটু বলি। আহ্বায়ক পদে রয়েছেন নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আছেন সামান্তা শারমিন, সদস্য সচিব পদে আছেন আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আছেন ডাক্তার তাসনিম জারা, প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সমন্বয়ক পদে রয়েছেন আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক পদে রয়েছেন উত্তরাঞ্চলের দায়িত্বে রয়েছেন সার্জিস আলম, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্বে রয়েছেন হাসান আব্দুল্লাহ, দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন সালেউদ্দিন সিফাত। আমরা যদি দেখি এই দলের নেতৃত্বে যারা রয়েছেন তাদের দীর্ঘদিনের রাজপথে আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে এবং যে নাহিদ ইসলাম তিনি 18 সাল থেকে এই বিভিন্ন ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া এবং হাসিনা সরকারের বিভিন্ন অন্যায় অবিচারের প্রতিবাদে রাজপথে সক্রিয় ছিল। আক্তার হোসেনও 2018 সাল থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে সক্রিয় ছিল। তিনি প্রথম আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঘয়নিতে প্রশ্ন ফাঁসের প্রতিবাদ করার মধ্য দিয়ে এবং তার অনড় অবস্থানের কারণে সেই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ঘয়নিটের পরীক্ষা বাতিল করে দিতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে ডাকসু নির্বাচনে অংশ নিয়ে
তিনি নূরের সাথে সেই একই প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন। এরপরে 2021 সালে ছাত্র শক্তি একটি ছাত্র সংগঠন গঠন করা হয়, যেখানে আক্তারের নেতৃত্বে আসিফ নাহিদ তারাও ছিলেন। এবং এরপরে আমরা দেখি যে এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব এই আসিফ নাহিদ, আক্তার, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, এদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে গণ অভ্যুত্থানটি হয় সেই গণ অভ্যুত্থানের নেতৃত্বে তারা ছিলেন। গত 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই আলোচনায় ছিল যে নতুন রাজনৈতিক দল গঠন করা হবে, এরকমটি আলোচনা ছিল, যারই অংশ হিসেবে গঠন করা হয়েছিল জাতীয় নাগরিক কমিটি। সেই নাগরিক কমিটির নেতৃত্বেও আক্তার, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমদার ছিলেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিলেন হাসনাত আব্দুল্লাহ। তো তার পরে তারা বিভিন্ন নাগরিক মতামতের জন্য তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন এবং নাগরিক কমিটির বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে তারা কমিটি দেন। তারপরে ধারাবাহিকভাবে বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে অবশেষে আজকে সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এবং এই দলের আত্মপ্রকাশের এবং এই দল গঠনের প্রেক্ষাপট যদি আমি একটু বলি, গত বছরের 4 জুন কোটা সংস্কারের দাবিতে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একটি মশাল মিছিল বের হয়। সেই আন্দোলনের শুরু 1 জুলাই থেকে আন্দোলন আরো বেগবান হয় কোটা সংস্কারের দাবিতে, এবং সেই আন্দোলন গণঅভ্যুত্থানের রূপ নেয় 15 জুলাইয়ের পর থেকে। 16 জুলাই যখন আবু সাইদকে নির্মমভাবে হত্যা করা হয়, পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ, এরপরে সেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যায় এবং এটি আর আন্দোলনে থেমে থাকেনি, সেটি পরিণত হয় গণঅভ্যুত্থানে। সেই গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয় এবং হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। তার পরে এই রাজনৈতিক দল গঠন করার বিষয়টি আলোচনায় আসে এবং আমরা কথা বলেছিলাম এখানে আসা ছাত্র জনতার সাথে। তারা যেটি বলছেন যে নতুন রাজনৈতিক দলের কাছে তাদের প্রত্যাশা অনেক, কারণ তাদের নেতৃত্বে এই গণঅভ্যুত্থানটি হয়েছে, তাদের নেতৃত্বে তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই হাসিনার দুর্বিষহ শাসনের পতন হয়েছে। তাদের কাছে অনেক প্রত্যাশা। সবার প্রথম প্রত্যাশা হচ্ছে একটি বৈষম্য বিরোধী সমাজ গড়ে তুলতে হবে। তারপরে এই দেশের মানুষের পক্ষে কথা বলতে হবে। প্রচলিত যে ব্লেম গেমের রাজনীতি রয়েছে, সেই রাজনীতি তাদের কাছে মানুষ প্রত্যাশা করে না। তারা মানুষের কথা বলবে, তারা নির্দিষ্ট কোনো দেশের তাবেদারি করবে না। তারা আগামীতে গণতান্ত্রিক পরিবেশ এই দেশে ফিরিয়ে আনার জন্য অথবা গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য তারা সক্রিয় ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা এখানে আসা সাধারণ মানুষদের। আমরা এই আন্দোলনের যারা নেতা আছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে তাদের দলের মূল লক্ষ্য হচ্ছে মধ্যপন্থা রাজনীতি করা, কোনো ডান বাম নয়, মানুষের পক্ষে কথা বলাই তাদের দলের মূল লক্ষ্য। এবং এই দলে সকল মত, সকল আদর্শের মানুষের একটি সংমিশ্রণ ঘটেছে, যেই ধারাটি তারা আগামীতে বজায় রাখতে চায়। এবং এই দল সবার জন্য উন্মুক্ত, শুধুমাত্র যারা ফ্যাসিস্ট রাজনীতির সাথে জড়িত ছিল এবং গণহত্যায় অংশ নিয়েছে, গণহত্যার সাথে জড়িত, এরকম কেউ ছাড়া বাকি সকলের জন্য এই রাজনৈতিক দল উন্মুক্ত। এবং ইতোমধ্যে আমাদের সঙ্গে মানিক মিয়া এভিনিউ এর আরেক প্রান্ত থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, একটু জানাবেন এখানে আজকের যে অনুষ্ঠান, আওয়ামী লীগ সহ 14 দলের শরিক যে দলগুলো আছে সেগুলো ব্যতীত অন্য রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেসব দল থেকে কোনো প্রতিনিধি ইতোমধ্যে যোগ দিয়েছেন কিনা এবং এই মুহূর্তে সমাবেশ স্থলে উপস্থিত জনমানুষের সংখ্যা আপনি কেমন দেখছেন? আমাদের আজকের এই সমাবেশে এসে যুক্ত হয়েছে।
এই ৩টার সময় কিন্তু অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা, কিন্তু আমরা দেখেছি সকাল থেকে কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের যে সকল সদস্যরা ছিলেন তারা কিন্তু আসা শুরু করেছে এবং এখনো সেই আশা কিন্তু অব্যাহত রয়েছে। এবং আপনি যেমন বলছেন যে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা, বড় বড় রাজনৈতিক দলগুলো সবাইকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে, শুধুমাত্র আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাদে। এবং বর্তমানে যে সকল সক্রিয় রাজনৈতিক দল রয়েছে, বিশেষ করে বিএনপি এবং জামাত, তাদেরকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। জামাতের বেশ কয়েকজন সিনিয়র নেতৃত্বকে আমরা এর মাঝে দেখতে পেয়েছি এই সমাবেশ স্থলে। এছাড়া বাম দলগুলো খেলাফত মজলিস, ইসলামিক দল কিন্তু এর মধ্যে এই সমাবেশে উপস্থিত হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা কিন্তু এখানে এসেছেন। এছাড়া এই যে আজকে যে অনুষ্ঠান, মোহাম্মদ ইউনূস সহ অন্য যেসব উপদেষ্টারা বর্তমানে অন্তর্বর্তী সরকারের রয়েছেন তাদের মধ্য থেকে কি কাউকে আপনি দেখতে পেয়েছেন? বরিশাল জেলা থেকে এখন পর্যন্ত কোনো উপদেষ্টার কথা আমরা শুনতে পারিনি, তবে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এখানে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আশা প্রকাশ করছেন উপদেষ্টাদের কেউ কেউ এসে তাদের জন্য শুভকামনা জানাবেন আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে। বিভিন্ন পরিচিত মুখ যারা রয়েছেন, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ তাকি, মিয়া গোলাম পরোয়ার যিনি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, এরকম বেশ কিছু পরিচিত মুখকে আমরা দেখতে পেরেছি। এবং শহীদ পরিবার যারা জুলাই অভ্যুত্থানে যাদের সন্তানরা প্রাণ হারিয়েছেন, যাদের প্রিয়জন প্রাণ হারিয়েছেন, এরকম অনেকেই এসেছেন। এছাড়া আহতদের মধ্যে কিন্তু অনেককে আমরা দেখতে পাচ্ছি। আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গেই থাকুন। ইতোমধ্যে আমাদের সঙ্গে আবারও নূরে আলম পিন্টু যোগ দিয়েছেন, আমরা যাচ্ছি আবারও তার কাছে। নূরে আলম, এই মুহূর্তে আপনি কিছুক্ষণ আগে আমাদের কাছে নাগরিক পার্টির নেতৃত্বে যে বিশেষ 10 জন আসতে যাচ্ছেন নেতৃত্বে, তাদের নাম আপনি আমাদেরকে বলেছেন। যারা এখন পর্যন্ত ইতোমধ্যে মানিক মিয়া এভিনিউতে উপস্থিত রয়েছেন, তারা এই নতুন দলের নেতৃত্বে যারা আসতে চলেছেন তাদের কাছে কি প্রত্যাশা ব্যক্ত করেছেন? জনস্রোত বলা চলে যেটি, সেরকমটি ঘটেছে। ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি যদি বলি, তাদের সাথে আমার কথা হয়েছেন, তারা বলছেন যে দীর্ঘদিন রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন তারা দেখেছেন, সেই দুর্বৃত্তায়ন থেকে নতুন রাজনৈতিক দল সেই ধারায় তারা যাবে না এবং তারা জনমানুষের পক্ষে কথা বলবে, দেশের স্বার্থে কথা বলবে, নির্দিষ্ট কোনো দেশের তারা তাবেদারি করবে না। সেই সঙ্গে সম্প্রতি আমরা এখানে দেখেছি যে শহীদ পরিবারের স্বজনেরাও এখানে এসেছেন। শহীদ পরিবারের স্বজনেরা বলছেন যে এই সম্প্রতি জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে, সেই তদন্ত প্রতিবেদন অনুযায়ী গণঅভ্যুত্থানে ১৫০০ মানুষকে হত্যা করা হয়েছে, যার মধ্যে ১১৭ জন শিশু ছিল এবং যেই হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশদাতা ছিলেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার জন্য এই রাজনৈতিক দল রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবেন এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ দলের, তাদের প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসার জন্য রাজপথে তারা চাপ সৃষ্টি করার জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এমনটাই প্রত্যাশা এখানে আসা সাধারণ মানুষের। তারা আরও বলছেন যে একটি শ্রেণী বৈষম্যহীন সমাজ গড়ে তোলা, ৭১-এর আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল যে একটি শ্রেণী বৈষম্যহীন দেশ গড়ে তোলা, সেই চেতনা ধারণ করে তারা কাজ করবেন। সাধারণ মানুষ বলছেন গত ১৬ বছর হাসিনা সরকার মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে গিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা কথা বলে তারা বিভিন্ন অপকর্ম করেছে। সেই মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ে তুলবে এই নতুন রাজনৈতিক দল, এমনটাই প্রত্যাশা এখানে আসা সাধারণ মানুষদের। আমরা কথা বলেছিলাম এই নতুন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে, তারা আমাদেরকে যেটি বলছেন
গণমানুষের প্রত্যাশা তাদের কাছে অনেক, তাই আগামীতেও তাদের আগেও এই নাগরিক কমিটি যখন ছিল এবং নতুন রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়াতে সেখানে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কারণ ভুল ত্রুটি থাকবেই। সেই ভুল ত্রুটি সংশোধন করে আগামীতে এই রাজনৈতিক দল কিভাবে গণমানুষের দল হিসেবে প্রতিষ্ঠিত করা যায় সেটি তাদের মূল লক্ষ্য থাকবে বলে আমাদেরকে এই জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃত্ব থেকে জানানো হয়েছে। আর আমরা যদি নতুন রাজনৈতিক দলটি নিয়ে একটু বলি, তাদের এখন পর্যন্ত রাজনৈতিক কার্যালয় নেওয়া হয়নি, দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দল নেওয়া হবে। সেই সঙ্গে আজকে আত্মপ্রকাশের পরেই তাদের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র নিয়ে দু একদিনের মধ্যে যে কমিটি ঘোষণা করবে সেই কমিটির সদস্যরা বৈঠক করবেন এবং সে বৈঠকে নতুন রাজনৈতিক দলের গঠনতন্ত্র চূড়ান্ত করা হবে। এরপরেই তাদের প্রধান লক্ষ্য হবে জেলা উপজেলা পর্যায়ে কমিটিগুলো দ্রুততম সময়ের মধ্যে দিয়ে দেয়া, সেই সঙ্গে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করা। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো দ্রুততম সময়ের মধ্যে পূরণ করা হবে এবং আগামী নির্বাচনে তারা যাতে একটি শক্তিশালী দল হিসেবে অংশ নিতে পারে সেই লক্ষ্যেই তারা কাজ করে যাবে বলে আমাদেরকে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন। আমি যদি আবারও একটু এই দলের কমিটিতে যারা রয়েছেন তাদের নামগুলো আবারও বলি। এই জাতীয় নাগরিক কমিটির জাতীয় নাগরিক পার্টির আজকের 151 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে। সেই কমিটিতে আহ্বায়ক হিসেবে থাকছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব হিসেবে থাকছেন আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকছেন সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আছেন ডাক্তার তাসনিম জারা, প্রধান সমন্বয়কারী হিসেবে আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম সমন্বয়ক পদে আছেন আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্বে আছেন সার্জিস আলম, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্বে আছেন হাসাদ আব্দুল্লাহ এবং দপ্তর সম্পাদকের দায়িত্বে আছেন সালেউদ্দিন সিফাত। এবং এই রাজনৈতিক দলে অংশ নেওয়ার জন্য নাহিদ ইসলাম গত মঙ্গলবার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। সে পদত্যাগ করার সময় তিনি যেটি জানান যে এখন পর্যন্ত ফ্যাসিস্টের দোসররা সরকারের বিভিন্ন জায়গায় বিশেষ করে আমলাতন্ত্র এবং পুলিশের ভেতরে রয়ে গেছেন, সেখান থেকে। নুরে আলম, একটু জানতে চাই আপনার কাছে, এই মুহূর্তের সমাবেশ স্থলে আপনি বলছিলেন যে জনস্রোত বলা যায়, এত মানুষের উপস্থিতি সেখানে রয়েছে, কিন্তু যারা নেতৃত্বে আসতে চলেছেন যেটি আপনি বলছিলেন সুপার 10, এদের মধ্যে কাউকে সেখানে এখন পর্যন্ত উপস্থিত হতে দেখেছেন কিনা? তাদের কাছে তাদের সাথে কোনো কথা বলার সুযোগ পেয়েছেন কিনা? সকলকে আশীর্বাদ দান করুক, আমিন। মোটামুটি সবাই চলে এসেছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে হাসাদ আব্দুল্লাহ এবং সার্জিস আলমও চলে এসেছেন এবং মঞ্চে তারা অবস্থান নিচ্ছেন। আর এই আত্মপ্রকাশের অনুষ্ঠান এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। আমি যদি পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং সকল ধর্মগ্রন্থ এখানে পাঠ করা হচ্ছে। আর এখন জাতীয় সঙ্গীত গাওয়া হবে সম্মিলিতভাবে, লাখো জনতা একসাথে জাতীয় সঙ্গীত গাইবেন এবং আমরা সেই জাতীয় সঙ্গীত একটু শোনানোর চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যেই জাতীয় সঙ্গীত গাওয়া হবে এবং আমরা দেখছি যে সকলে দাঁড়িয়ে গিয়েছেন জাতীয় সঙ্গীতের সময়। সবাই জাতীয় সঙ্গীতের প্রতি সম্মানার্থে সবাই দাঁড়িয়ে যাচ্ছেন। আমরা একটু জাতীয় সঙ্গীতের একটু আমরা দেখাবো। কিছুক্ষণের মধ্যে জাতীয় সঙ্গীত শুরু হবে আর আত্মপ্রকাশের যে অনুষ্ঠান এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে এসেছেন এই নতুন জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের এই অনুষ্ঠানে। বিকেল 3টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নানা কারণে এটি শুরু হয়েছে 4:20-এ। আমরা দেখছি যে আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, তারা এরই মধ্যে মঞ্চে
অবস্থান নিয়েছেন। আমরা একটু জাতীয় সঙ্গীতের কিছুক্ষণের মধ্যেই জাতীয় সঙ্গীত শুরু হবে। আমরা দেখছি যে লাখো জনতা এবং শুধুমাত্র এই যে মানিক মিয়া এভিনিউর যে রাস্তার একটি অংশ ঘিরে রাখা হয়েছে, সেই ঘিরে বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে, সে বাঁশের উপরে পর্যন্ত মানুষ, উপচে পড়া মানুষের ভিড়। সারা দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছেন। আমরা জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত শুরু হয়েছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হায় হায় ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে ও মা জানি তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছো বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রোজার আগে দেশের বিভিন্ন বাজারে বেড়েছে বেগুন, কাঁচামরিচ, শসা ও লেবুর দাম। বরিশালে কাঁচামরিচ ও বেগুন কেজিতে 10 টাকা বেড়েছে। শসায় 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 40 টাকায়। একই চিত্র সিলেটেও। শসা ও বেগুনে কেজি বেড়েছে 5 থেকে 10 টাকা। লেবু হালি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, ছোলা বিক্রি হচ্ছে 105 টাকায়। রাজশাহীতে সবজির দাম কিছুটা কমলেও ব্রয়লার মুরগিতে 10 টাকা বেড়েছে। সংকট কাটেনি সয়াবিন তেলেরও। খুলনায় ছোলা, পেঁয়াজ, রসুন, ডাল, খেজুরের দাম সহনীয় থাকলেও দোকানে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। টমেটো যা কিছু আছে এগুলোর দাম বৃদ্ধি হয়ে যায়,
আসলে এটা রোজার দিনে আমাদের পক্ষে খুবই কেনা কঠিন হয়ে পড়ে। পেঁয়াজ ডাল এগুলো ঠিক আছে, কাঁচা বাজার আর মুরগির বাজারটা একটু বাড়তি দেখতেছি। মাছের দাম বেশি, মাংসের দাম বেশি, এরপর সবজির দাম বেশি। আগে আমরা শসা বেশি 30 টাকা 25 টাকা বেশি, এখন 50 টাকা বেচা হয়। আমদানি খুব কমে গেছে। তেলসহ রোজার প্রয়োজনীয় পণ্য নিয়ে যে সংকট চলছে সেটি আগামী এক সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সাভার চামড়া শিল্প নগরীতে বিভিন্ন স্থাপনা ও সিইটিপি পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, আগামী 7 দিনের মধ্যে খেজুর, ছোলা সহ রমজানে প্রয়োজনীয় যত পণ্য আছে সেগুলোর দাম কমে আসবে। বর্তমানে যথেষ্ট পরিমাণে খাদ্যপণ্য মজুদ রয়েছে বলেও জানান উপদেষ্টা। কেউ পণ্যের দাম নিয়ে কারসাজি করছে কিনা সেটিও তদারকি করা হবে বলেও আশ্বাস দেন তিনি। চামড়া শিল্পনগরী পরিদর্শনকালে উপদেষ্টার সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই মুহূর্তে বাজারে যে সমস্যাগুলো স্পেশালি তেল কেন্দ্রিক যেটা আছে এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং 7 দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে। শ্রদ্ধা আর ভালোবাসায় চট্টগ্রামবাসী শেষ বিদায় জানালো বিশিষ্ট রাজনীতিবিদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে। দুপুরে নগরের জমিয়াতুল ফালা মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে রাউজানের গহিরায় দাফন করা হবে। এর আগে শুক্রবার সকাল থেকে বর্ষিয়ান এই রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রামের বিভিন্ন স্তরের মানুষ। বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টারে করে চট্টগ্রামে আনা হয় বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমানের মরদেহ। তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে যেন জনসমুদ্রে পরিণত হয় এম এ আজিজ স্টেডিয়াম। শুক্রবার সকাল থেকে চট্টগ্রামের বীর সন্তানের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন স্তরের মানুষ। রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা দলের অন্য নেতাদের সাথে ব্যক্তিগত প্রতিযোগিতাকে কখনোই দ্বন্দ্বে রূপ নিতে দেননি বলছেন বিশিষ্টজনেরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠিত করার জন্য চট্টগ্রাম মহানগর, উত্তর দক্ষিণ সহ এই অঞ্চল এবং যেখানেই দলের ডাক দেওয়ার জন্য ওনাকে বলা হয়েছে উনি সেখানে ছুটে গেছেন। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে 6 বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিখোঁজের 3 দিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রসুনিয়া মাহমুদিয়া নুরানিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার মঙ্গলবার বাড়ির পাশে ওয়াজ মাহফিলে এসে নিখোঁজ হয় 6 বছর বয়সী শিশুটি। এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সন্দেহজনকভাবে আইসক্রিম বিক্রেতা সাব্বির খানকে আটক করে থানায় সোপর্দ করে। জিজ্ঞাসাবাদে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে হত্যার কথা স্বীকার করে সাব্বির। তার দেয়া তথ্য মতে বৃহস্পতিবার রাত 1:30টার দিকে তাজপুর গ্রামের পুকুর থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শুক্রবার সকালে সাব্বিরের বাড়িতে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। তো আমরা যাওয়ার পরে বলতেছে, দেখেন ভাই এরকম ও শিকার গেছে, এখন আমরা আপনাদের সাথে নিয়ে এবং ওই এলাকার যারা স্থানীয় ছিল ওনাদের সাথে নিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মার্চ এপ্রিল 2 মাস অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। বিশেষ করে জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়াতে এই উদ্যোগ। এই 2 মাস প্রত্যেক জেলে পাবেন ভিজিএফ-এর 80 কেজি চাল। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে চলবে অভিযান। শনিবার থেকে জাটকা ও মা ইলিশ রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এরই মধ্যে জেলেরা নদী থেকে জাল গুটিয়ে ট্রলার নিয়ে ফিরছেন ঘাটে। নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ ধরা, বাজারজাত ও মজুত নিষিদ্ধ থাকবে। মাছ ধরা বন্ধ থাকায় তাদের জীবিকা নির্বাহে 80 কেজি করে চাল দেবে সরকার। বরাদ্দ পেতে তালিকায় আসল জেলেদের রাখার দাবি লক্ষ্মীপুরের জেলেদের। সরকার যে বরাদ্দটা করে জেলেদের উপরে, এটা আমরা কিছুই পাই না, জেলেরা পায় না, এটা পায় হলো উপরের মানুষে। মাছ আহরণ ছাড়া 2 মাস কাটানো নিয়ে দুশ্চিন্তায় চাঁদপুরের 40,000 জেলে। সরকারি সহায়তা প্রয়োজনের তুলনায় খুবই কম জানিয়ে বরাদ্দ বাড়ানোর দাবি তাদের। এই চাইলে আমাদের তো সব চাহিদা মিটে না। আমাদের সরকার যদি এর মধ্যে
জেলেদেরকে আরদেরকে আর্থিক সহযোগিতা করে। আমরা 2 মাস কিভাবে চলবো? আমরা 2 মাসে সরকার চাল দেয়, আমরা চালটা দিয়ে ঠিক মতন পাই, এটা সরকারের কাছে অনুরোধ। মৎস্য কর্মকর্তারা বলছেন বরাদ্দের চাল দ্রুত সময়ের মধ্যে বিতরণ করা হবে। নিষেধাজ্ঞার সময় নদীতে বাড়ানো হবে টহল। জেলেদের যে ভিজিএফ কর্মসূচি সেটা ইতিমধ্যে চলে এসেছে এবং ইউনিয়ন পরিষদের অনুকূলে আমরা বরাদ্দ দিয়ে দিয়েছি, যা খুব দ্রুতই বিতরণ শুরু হচ্ছে। শরীয়তপুরের পদ্মা ও মেঘনার 20 কিলোমিটার জুড়েও বন্ধ থাকবে মাছ ধরা। এসব অঞ্চলের জেলেরা চালের পাশাপাশি নগদ অর্থ সহায়তারও দাবি জানিয়েছেন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাভারে ঢাকা আরিচা মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে হাইওয়ে থানা পুলিশ। অভিযানে 4 শতাধিক ছোট বড় স্থাপনা উচ্ছেদ করা হয়। সাভার হাইওয়ে থানার ওসি জানান, ঢাকা আরিচা মহাসড়কের পাশে ফুটপাত দখল করে বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এতে একদিকে পথচারীদের ভোগান্তি, অন্যদিকে যান চলাচলেও প্রতিবন্ধকতা তৈরি হয়। পর্যায়ক্রমে এই মহাসড়কের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। আমন্ত্রণ পরের আয়োজনে।